এখন এইটা তো বেশ কয়েক বছর, মানে বোধহয় গত প্রায় মানে 15-16 বছর হয়ে গেল, এটা পরিষ্কার হয়ে গেছে যে কর্মসংস্থানের অবস্থা ভারতবর্ষের মোটের উপর পুরো দেশটাতেই, আর বিশেষত উত্তর ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলোতে সত্যি সত্যি খুবই অ্যাকিউট একেবারে অবস্থা রয়ে গেছে। যে সংখ্যাগুলো বেরোয় সেখানে তার থেকে মানে ইয়ে করে হিসেব নিকেশ করে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট বলে একটা হিসেব করা হয়। 15 থেকে 29-এর একটা হিসেব তো বেরোই, 15 থেকে 29 বছর বয়সী যারা, তাদের আনএমপ্লয়মেন্ট হিসেব করা হয়। সব দিক থেকেই দেখা যাচ্ছে যে আনএমপ্লয়েড যারা বলে যে কোনো সংজ্ঞাতেই আমি নিই না কেন, যদি শিক্ষিত হয় তাহলে তার আনএমপ্লয়েড থাকার সম্ভাবনা বেশি, এইভাবে বলা যেতে পারে। মানে যদি স্কুল পাশ করে তাহলে বেশি, যদি কলেজ পাশ করে তার আরো বেশি। এইটা আজকে ভারতবর্ষের সত্য এবং এটা পশ্চিমবঙ্গেরও সত্য। দক্ষিণ ভারতের চিত্রটা আলাদা, কিছুটা তো আলাদা, কিছুটা পশ্চিম ভারতের চিত্র আলাদা। ফলে পূর্ব ভারত এবং উত্তর ভারতের রাজ্য, পশ্চিমবঙ্গ সমেত, আমরা হয়ে গেছি শ্রমিক সাপ্লাইকারী রাজ্য। মানে শ্রমিক সাপ্লাইকারী রাজ্য কোথায়? এখান থেকে যাচ্ছে, আগে পশ্চিম ভারতে যেত, এখনো অনেক বেশি করে যাচ্ছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে মানে আগে তাও চেন্নাই কি ব্যাঙ্গালোর যেত, এখন তো ত্রিবান্দামেও, কোচিনেও দেখা যাচ্ছে বাঙালি। মানে এরকম অবস্থা। কাজেই এই পরিস্থিতিতে এই প্রকল্পটার কথা আসছে। এখন এটা কি পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কমাবে? অবশ্যই না। কারণ পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছেন তারা কিছুটা হলেও ঘরে মাসে 1000-2000 টাকা পাঠাচ্ছেন। এইটা পেলে তারা তো মানে ঘরে থাকবেন ঠিকই, কিন্তু তাদের অতিরিক্ত কোনো আয় তাদের তৈরি হবে না। কাজে পরিযান কমানোর জন্য এটা কোনো কাজে লাগবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কর্মসংস্থান বাড়ানোটা এদের উদ্দেশ্যতেও বলা হয়নি, সেটা সত্যি কথাই, এরকম ভাবে তারা দাবিও করেননি। কিন্তু যদি বলি যে হ্যাঁ তোমরা এই এই মানে ভাতাটি পাবে, ভাতা বা সহায়তা যাই বলি না কেন, নগদ সহায়তা, তাতে তোমরা চাকরি খুঁজতে পারবে যতদিন না, আমি যেন কোথাও একটা দেখলাম 5 বছর পর্যন্ত আপাতত বলেছে, 5 বছর পর্যন্ত বলেছে, তারপরে দেখা যাবে, এরকম একটা কিছু কথা আছে আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে চাকরি তো তারা এমনিও খুঁজছে, চাকরি তো তারা এই ভাতা এই সহায়তা পাওয়ার আগেও খুঁজছে, তারপরেও খুঁজবে। সহায়তাটা তাদের কিছুটা, যাকে আমরা সাধারণভাবে দৈনন্দিন ক্যাশ ফ্লো বলি, মানে একটু চা খাওয়া, একটু পান বিড়ি খাওয়া থেকে শুরু করে একটু যাতায়াত করা, একটু কাগজপত্র জেরক্স করা থেকে শুরু করে হয়তো ঘরে বাড়িতে হয়তো 100-200 টাকা 500 টাকা দেওয়া, যাতে সংসারে কিছুটা কাজ হয়, সেই কাজে লাগবে। কাজেই এটা যে চাকরি খোঁজার ইনসেনটিভ বাড়াবে, চাকরি খোঁজাতে আরো বেশি উৎসাহ দেবে, তাও নয়। কারণ এটা চাকরি খোঁজার উৎসাহ দেওয়ার মতো, চাকরি থাকলে তো চাকরি খোঁজার উৎসাহ দেবে, যে তুমি এই যে শিখলে তুমি চাকরি পাবে, এটা যদি বলা যেত, যে তাহলে তার একটা মানে হতো। বলা হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে যিনি ভাতাটা পাবেন বা সহায়তাটা পাবেন তিনি পড়াশোনা করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হবেন, বা কোনো এমন কোনো প্রশিক্ষণ নেবেন, স্কিল ডেভেলপমেন্ট করবেন যাতে তিনি কাজের জন্য তৈরি হন। অর্থাৎ কিনা মানব সম্পদ তৈরি করা, সেটাই হচ্ছে উদ্দেশ্য, ঘোষিত উদ্দেশ্য বলা আছে। এখন এটা মানে এই জিনিসটা একটা বেশ সুন্দর আশা, বা একটা বেশ আশা আকাঙ্ক্ষা জাতীয় কথা হলে এটা মানা যায়, যে হ্যাঁ নিশ্চয়ই আমি তো আশা করতেই পারি যে, যেমন প্রতি বাবা মাই আশা করে যে তার ছেলে মেয়েরা ভালো পড়াশোনা শিখবে, কিন্তু পরিস্থিতি অনেক কিছু তৈরি হয় তাতে তারা শিখতে পারে না। কোন রকম তথ্য এটা দেখায় না যে এই ধরনের কোনো নগদ সহায়তা বা নগদ হস্তান্তর, নগদ সহায়তা দিলে তাদের চাকরি খোঁজার জন্য প্রশিক্ষণ, চাকরি খোঁজার জন্য আরো পড়াশুনো, চাকরি খোঁজার জন্য আরো চেষ্টা, এইটা বাড়ছে, এরকম কোনো তথ্য কিন্তু কোথাও বিশেষভাবে নেই এই ধরনের নগদ সহায়তা প্রকল্পের ক্ষেত্রে। কাজে সেটা দাবি করাটার কোনো মানে আমি তো খুঁজে পাচ্ছি না, কারণ সেভাবে কোনো তথ্য নেই। যারা চাকরি খুঁজছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেওয়ার জন্য পড়াশোনা করছেন, নানা রকম বই টই কিনে ওই জিনিসগুলো সলভ করার চেষ্টা করছেন যেভাবে তৈরি হয়, তারা এটা করছেনও, হয়তো তাদের আরেকটা বই কেনার ক্ষমতা বাড়বে এই পর্যন্ত, বা আর 2টো বই কেনার ক্ষমতা বাড়বে, তার বেশি তো নয়।
কিন্তু এটাও তো মনে রাখতে হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষাটা তো আরেকটা ভারতবর্ষে আরেকটা বড় কেলেঙ্কারির গল্প। প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে হচ্ছে যে প্রশ্ন প্রতিযোগিতাটা ডিক্লেয়ার্ড হবে, মানে ঘোষিত হবে, পরীক্ষার দিন ঘোষিত হবে, তার 3 দিন আগে প্রশ্নপত্র লিক হবে, পরীক্ষাটা রদ হয়ে যাবে। এই গল্পটা তো সারা ভারতবর্ষে এখন একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী সব রাজ্যের গল্প হয়ে গেছে। এই সাম্প্রতিককালেও আরেকটা পরীক্ষা রদ হয়ে গেল। কি পরীক্ষাটা? এই তো 1 সপ্তাহ আগে। কোন মানে কাজেই সেটাও মানুষ তো ক্রমশ জেনে গেছে যে ওটাও আরেকটা স্ক্যাম। এবং আমাদের দেশে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালোভাবে নিয়ে মানুষকে চাকরি দিচ্ছি, এটা নিয়মিতভাবে সারা দেশ জুড়ে ঘটছে, সেই ঘটনাটাও নেই, সেই তথ্যটাও নেই। মানে এমন পরিস্থিতি আমাদের দেশে যে 20-30 হাজার লোককে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রাইম মিনিস্টার হাতে দিচ্ছেন, তার জন্য দিল্লিতে সেরিমনি হচ্ছে, একসঙ্গে বড়জোর তিনি দিচ্ছেন 30-40 হাজার নিয়োগপত্র, মানে সেটা দেওয়া হচ্ছে। অথচ আমি যদি সিম্পল হিসেব দেখি, ভারতবর্ষ পশ্চিমবঙ্গে ধরুন যদি আমরা স্বাস্থ্যকেন্দ্র যতগুলো হওয়ার কথা আরো যদি হতো, মানে উপস্বাস্থ্য কেন্দ্র, যদি স্বাস্থ্যকেন্দ্র যতগুলো হওয়ার কথা আরো হতো, যদি সরকারি স্কুলে যত শিক্ষক থাকার কথা তত থাকতো, এই যে ভ্যাকেন্সি গুলো আছে, এই ভ্যাকেন্সি গুলো যদি দেখি তাহলেও কয়েক লক্ষ ভ্যাকেন্সি রয়েছে। সেগুলো তো পূরণ করা হচ্ছে না। সরকার নিজেই সেগুলো পূরণ করতে পারতো, কিন্তু সরকার সেটা পূরণ না করে আমাকে টাকা দিয়ে বলছে যে তুমি বাবু এবার আরেকটা 2টো বই কিনে পড়াশোনা করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তৈরি হও। এইটার মধ্যে একটা ফাঁকিবাজি আছে। অর্থাৎ আমি যদি সত্যি চাইতাম যে আমি প্রাইভেট সেক্টর এসে এমপ্লয়মেন্ট দিচ্ছে না, মেনে নিলাম, ঠিক আছে। সরকারি সেক্টরে যে এমপ্লয়মেন্ট গুলো বাকি রয়ে গেছে বিভিন্ন পদে, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি অন্যান্য পদেতে, মিউনিসিপ্যালিটিতে গুলোতে যেসব এমপ্লয়মেন্ট গুলো ভ্যাকেন্সি রয়ে গেছে, সেইগুলো তো সরকার পূরণ করতে পারে। কিন্তু সেগুলো সরকারের পূরণ করতে গেলে যে পরিকল্পনা থাকতে হয়, যে ছক থাকতে হয়, সেই ছকে না গিয়ে এটা একটা অদ্ভুত গল্প তৈরি হয়েছে যে আমি তোমাকে এই সহায়তা দিচ্ছি, তুমি এবার বাজার থেকে বুঝে নাও তুমি কিভাবে চাকরি পাবে। বাজারের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমি মানে সরকার। বাজারকে আমি কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারছি না। সেটা নির্মলা সীতারামনও পারছেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও পারছেন না। তার কারণ সত্যি কথা বলতে কি, এই 2019 সালের পরে কর্পোরেট ক্যাপিটাল গেইনস ট্যাক্সটা কমিয়ে দেওয়ার পর থেকে কর্পোরেট সেক্টর কিন্তু লিকুইড মানি যাকে বলে তার উপরে বসে আছে পাহাড় হয়ে, এবং কোনো রকম ইনভেস্টমেন্ট নেই। সত্যি কথা, তাছাড়াও অন্যান্য ইনভেস্টমেন্ট গুলো দেশ থেকে কমে যাচ্ছে, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি বলি, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট না, মানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট না, একেবারে ডিরেক্ট শিল্পে ইনভেস্টমেন্ট, এটাও কমে যাচ্ছে। কর্মসংস্থানের তথ্যই এখন আর ঠিকভাবে বলা হয় না যে এত চাকরি দেওয়া হয়েছে ফর্মাল সেক্টরে গত বছরে, সেটাও আর পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে এটা এক ধরনের ব্যান্ডেজ, এর কাজে এটাকে ব্যান্ডেজ হিসেবেই দেখা উচিত, এবং আমরা সেভাবেই দেখতে চাইবো।